This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনও জানি যেখানে আমার মনে হয়নি যে আমি আত্মহত্যা করব না। মৈনাক রায় আরজি করের প্রাক্তনী, ওবারও সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছে অসহায়ভাবে। ইনি আর এক প্রাক্তনীর বাবা। আরজি কর কি অত্যাচারের হিডেন চেম্বার, এমন এক গোপন চেম্বার যেখানে অসংখ্য তিলোত্তমারা তিল তিল করে শেষ হয়েছে। মুখ খুলছেন অনেকে। আমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে 8 মাস সময় লেগেছে আমার এমবিবিএস কমপ্লিট করার পর, সেটা হাইকোর্টে গিয়ে, এবং আমার একজন বন্ধু চন্দ্রমৌলি ঝা দুজনকেই এই হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। 8 মাসের প্রত্যেকটা দিন এমন একটা দিনও যায়নি যেখানে আমার মনে হয়নি যে আমি আত্মহত্যা করব না। ঠিক আছে, এই যে মানসিক নির্যাতনটা আমরা সহ্য করেছি, যেটাকে আমি মানসিক ধর্ষণ বলি, নেপথ্যে অবশ্যই প্রিন্সিপাল এবং আরজি করের টিএমসিপি ইউনিট। নেপথ্যর দমবন্ধ করা হাজারো মুহূর্ত, যে মুহূর্তগুলোর নেপথ্যেও রয়েছে কোনো অদৃশ্য হাত। এটা স্বাস্থ্য ভবন অবধি যদি কোনো অদৃশ্য হাত না থাকে এবং যদি ক্ষমতাশালী কেউ না থাকে, তাহলে এই ঘটনা কখনোই সম্ভব নয়। শুধু মৈনাকই নন, প্রিন্সিপাল সন্দীপ ঘোষের আমলে একের পর এক অত্যাচারের অভিযোগ তুলছেন আর এক প্রাক্তনী বীরভূমের জুনিত রায়ের পরিবারও। বছর ধরে যেমন ওর নামে মিথ্যা এফআইআর করা হয়েছে, ওকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ওকে লাইব্রেরিতে সঠিকভাবে যেতে দেওয়া হতো না, ওকে জিমে যেতে দেওয়া হতো না, ওকে কমন রুম ব্যবহার করতে দেওয়া হতো না। মনে হচ্ছিল যে বোধহয় পড়াশোনা আর করতে হবে না, ছেড়েই দে, মানে চলে আসুক ওখান থেকে, কারণ আমার ছেলে বেঁচে থাকুক। আগে তো পড়াশোনা নয়, আগে তো আমার সন্তান। ওকে প্রায় প্রত্যেকটা সেমিস্টারে ফেল করানো হয়েছে, প্রত্যেকটা সেমিস্টারে। ওবারও সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছে অসহায়ভাবে, আটকানো হয়েছে। প্রত্যেকটা মুহূর্ত আমরা টেনশনে কাটাচ্ছিলাম, যে কোনো সময় ফোন না পেলে মনে হতো ছেলে বোধহয় কিছু করছে, বা কেউ মারছে, কেউ করলো, কেউ মেরে ফেললো ছেলেকে হয়তো। এটা কি মেরে ফেলা নয়? এগুলো কি শেষ করে দেওয়ার মতো যথেষ্ট নয়? জানতে চাইছে আদালত, জানতে চাইছে আরজি কর, জানতে চাইছে গোটা চিকিৎসক সমাজ, জানতে চায় সারা মেডিকেল কমিউনিটি কি তার পিছনে রহস্যটা কি, যাতে সন্দীপ ঘোষকে কলকাতাতেই রেখে দিতে হবে, অধ্যক্ষ করেই রেখে দিতে হবে। একজনকে সন্দীপ ঘোষ করা হয় এই পলিটিক্যাল সিস্টেম। এই পলিটিক্যাল সিস্টেম চাই এক সন্দীপ ঘোষকে সরিয়ে দিলে আরেক সন্দীপ ঘোষ জন্মাবে। TV9 বাংলার কাছে আরজি করের একজন প্রাক্তন ছাত্রের বাবা আর মা পরিষ্কার তো অভিযোগ করলেন যে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য তাদের ছেলেকে নাকি বারবার ফেল করানো হয়েছে। এই অমানসিক চাপ সহ্য করতে না পেরে তাদের ছেলে সুইসাইড করতে গেছিল। আরেকজন প্রাক্তন ছাত্র কি বললেন তো আরজি করে একই রকম মানসিক চাপ তাকেও সহ্য করতে হচ্ছে। একজন হলে সেটা ব্যতিক্রমী কোনো ব্যাপার হতে পারে, কিন্তু বারবার হলে, একাধিক জনের ক্ষেত্রে হলে, যেখানে একাধিক ছাত্র তারা হয় সুইসাইড করার চেষ্টা করেছেন বা সুইসাইড করার কথা ভেবেছেন, তাহলে আরজি কর কি এইভাবে স্বপ্নগুলোকেও মেরে দেওয়ার একটা কারখানা তৈরি হয়েছিল? ভাবুন তো, কোনো ছাত্র বা ছাত্রীর পিঠ দেওয়ালে কতটা ঠেকে গেলে তিনি আত্মহত্যার চেষ্টা করেন, কতটা চাপ থাকলে এমন হতে পারে। মাথায় রাখবেন, এরা কিন্তু কেউ পুলিশে অভিযোগ জানাতে চাননি, কারণ ওই একটাই ভয়। ভয়টাকে তো অমূলক বলা চলে না। দেখলেন তো তিলোত্তমাকে, এসে ছাড়াও তারা কি ভেবেছিলেন? হয়তো এখন ভাবছেন তিলোত্তমা হয়ে যেতে পারতেন, তখন নিশ্চয়ই ভেবেছিলেন অভিযোগ জানালে কেরিয়ার শেষ হয়ে যাওয়ার ভয় ছিল। আচ্ছা, কমপ্লেন না করে অন্যভাবে ব্যাপারটার সমাধান, রাস্তা নিশ্চয়ই এমন কিছু রাস্তা ছিল, যে রাস্তাটা তাদের অবলম্বন করার কোনো রাস্তা ছিল না, অথবা সেখানে মুখ বুজে থাকা ছাড়ার কোনো রাস্তা ছিল না। মাথা নিচু করে সব সহ্য করা অথবা সুইসাইড করা, এছাড়া কোনো হয়তো পথ ছিল না। এবং সব থেকে বড় কথা হলো, এই মারাত্মক যন্ত্রণা নাকি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অজানা ছিল না। উল্টে তাকেই তো অভিযুক্ত করলেন এক প্রাক্তন ছাত্র আর এক প্রাক্তনীর মা বাবা। শুনলেন তো, প্রত্যেকের অভিযোগ এই একটা ঠিকানাতে এসেই শেষ হচ্ছে। কেন বলুন তো? সন্দীপ ঘোষ এরকমই বড় একটা নাম। আচ্ছা,
তিনিও তো চিকিৎসক, তার প্রিন্সিপাল অভিভাবক, এরকম তার আন্ডারে যদি চিকিৎসকরা এগোনোর রাস্তার মাঝপথে অন্ধগলির মধ্যে গিয়ে পড়েন, তাহলে কার বা কাদের জন্য এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটা তো তদন্ত করে দেখা দরকার। সেটা কে করবে? স্বাস্থ্য ভবন, স্বাস্থ্যমন্ত্রী নাকি তার ওপর? এগুলো একটা সুনির্দিষ্ট অভিযোগ। এবার কেউ বলতে পারে, এরা আবার বলছি, কেউ অভিযোগ কেন দায়ের করেননি, আপনারা শোনা কথার ওপর কেন এত ভরসা করছেন? আচ্ছা, আমরা না হয় ভরসা করেইছি, আমরা তো শোনালাম আপনাদের বক্তব্যগুলো, এবং তারা সবাই ডাক্তার হয়ে গেছে। নর্মালি কেউ যদি সেই জায়গা থেকে পাশ করে যান, সেই জায়গা সম্পর্কে তাদের নিজেদের বা তাদের বাবা মায়ের একটা অন্যরকম অভিজ্ঞতা থাকে, অন্যরকম একটা অনুভূতি থাকে, সেন্টিমেন্ট। কেউ চট করে নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে চান না, সেটাই তো করছেন। কতটা দুঃখ, কতটা আঘাত পেলে করেন ভাবুন তো। যে ব্যক্তি এবং যাকে নিয়ে আমরা তার নামও মুখে আনতে ইচ্ছা করে না, আমার মনে হয় বিচারপতিরাও সেইভাবে আজকে আচরণ করছেন। বেশ কিছুদিন ধরে এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে, একটা ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে এবং নানানভাবে এটাকে ধ্বংস করার পথে এগিয়ে গেছে। আরজিকর ইস্টার্ন ইন্ডিয়াতে 11 নম্বর ছিল। এই লোকটা আসার পরে আরজিকরকে পুরো শেষ করে দিল। এনার দুর্নীতি, এনার কারাপশন, পড়ুয়াদের ইন্টেনশনালি ফেল করানোর জন্য মানে পাস তাদের করিয়ে টাকা নেওয়া, এবার হাউস স্টাফশিপের সিলেকশনে টাকা নেওয়া, চারদিকে তোলাবাজি করা, এটা এনার ইন্টেনশন ছিল। আর বেআইনি ব্যবসা যেটা ওনার নিজে আছে। অভিযোগগুলো যারা করছেন তারা প্রত্যেকে বিদগ্ধ লোক, আপনার আমার মতো লেম্যান নন। ভেতরে সিস্টেমের মধ্যে থেকে যারা বিষয়টাকে জানেন তারা অভিযোগ করছেন, উড়িয়ে দেওয়া যায়? এই যে সন্দীপ ঘোষ, আরজিকরের প্রিন্সিপাল, তার বিরুদ্ধে এই যে পর অভিযোগগুলো শুনলেন, যে অভিযোগগুলো সামনে আনার জন্য তিনি TV9 বাংলাকে আর TV9 বাংলার প্রতিনিধি সৌরভ দত্তের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, কালকে দেখিয়েছিলাম আপনাদের, সেগুলো তো বাস্তব, কারো মন গড়া নয়। কারণ সরকার নিযুক্ত কমিশনের রিপোর্টে সেগুলোর উল্লেখ রয়েছে। সন্দীপ ঘোষকে যে বদলি করা হয়েছিল সেটাও তো সরকারি সিদ্ধান্ত, তাকে তো বদলি আমরা TV9 বাংলা করিনি। আবার এটাও তো ঘটনা যে সন্দীপ ঘোষকে অবশ্য বদলির সঙ্গেই প্রায় কয়েক ঘন্টার মধ্যে আবার ফেরত নিয়ে এসেছিল ওই আরজিকরে, সেটাও অবশ্য সরকারি সিদ্ধান্ত। মানে প্রথমে আরজিকর থেকে বদলি আর ফের সেখানে ফিরে আসা, পুনর্বহাল, সেই সিদ্ধান্তের পর তার মানে এই অভিযোগ ওঠার জায়গা আছে যে ওটা আইওয়াস ছিল। আইওয়াস তো তারপরেও উঠেছে। এবার এই যে যখন সন্দীপ ঘোষ তিনি গোটা ঘটনার পর কোথাও গিয়ে পদত্যাগ করলেন, আর তারপর তাকে সঙ্গে আবার একটা পোস্টে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হলো, সেটাও তো আইওয়াস বলে লোকে অভিযোগ তুলছে। কারণ কি? কারণ সন্দীপ ঘোষের ইদানিংকালে যাবতীয় কার্যকলাপ, তার চলে গিয়েও ফিরে আসার, এভাবেও ফিরে আসা যায় বলার মতো একটা কোথাও গিয়ে ধারাবাহিকতা তৈরি করা। ভাবুন তো, একজনকে বদলি করা হয়েছে, তিনি যাওয়ার আগে নিজের প্রিন্সিপাল রুমে তালা মেরে দিয়ে যাওয়ার মতো স্পর্ধা দেখিয়েছেন। মানে জানতেন ফিরে আসবো, আমারই ঘর, আমি বন্ধ করে গেলাম, আমি এসে তালা খুলবো। চূড়ান্ত খবরটা কি জানেন? আজকে এই TV9 বাংলায় আমরা দেখিয়েছি, গত রবিবারই নাকি স্বাস্থ্য ভবনে সিদ্ধান্ত হয়ে গেছিল যে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে নিয়ে যাওয়া হবে। ওখানে তিনি মানে যাবেন যার জায়গায়, তার আর মাত্র কয়েকদিন বাকি ছিল রিটায়ারমেন্টে। ওখানে এমনিতে কাউকে না কাউকে পাঠাতে হতোই, কয়েকদিন পর হতো, কিন্তু সন্দীপ ঘোষকে যতই তার বিরুদ্ধে আরজিকরে এত অপরাধ, বিভিন্ন অভিযোগ, এই সমস্ত কিছু থাকুক, তিলোত্তমার ঘটনার পর পাহাড় প্রমাণ চাপ থাকুক, তারপরেও তাকে আবার ওখানে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হলো পাবলিক সেন্টিমেন্টকে অগ্রাহ্য করে, যেখানে সমস্ত পড়ুয়া, সমস্ত চিকিৎসক দাবি করছেন যে উনি পদত্যাগ করতে চাইলেও সেটা গ্রহণ করার কোনো প্রশ্ন নেই, ওনাকে বরখাস্ত করতে হবে। সেখানে ওনাকে পুনর্বাসন দেওয়া হচ্ছে কেন? সিস্টেমের এত প্রিয় তিনি, এত জরুরি, এত মূল্যবান,
তাকে কিছুতেই ফেলা যায় না। বারে বারে মিয়া শিব ফিরিয়া এই বলে তিনি ফিরে আসবেন। নাকের ওপর জল উঠে আসা এই ঘটনাগুলোকে যে সামনে আমরা দেখলাম, সেগুলোর থেকে রেহাই পেতেই কি তাহলে ওই সন্দীপের বদলির সিদ্ধান্তটা আগে হয়ে গেছিল, আর তারপরেই এই পুনর্বাসনের সিদ্ধান্ত পাকা হয়ে যাওয়ার পর সন্দীপ ঘোষ ওই পদত্যাগের নাটকটা করেছিলেন? এই প্রশ্নটা অবশ্য আমরা করেছিলাম, জানেন তো, TV9 বাংলাই করেছিল। আর তারপরেই তিনি খেপে গিয়ে ওই TV9 বাংলা আর তার রিপোর্টার, আমাদের সহকর্মী সৌরভ দত্তর বিরুদ্ধে এই বিষদগারটা করেছিলেন। আজ বুঝছি চাপটা আমরা সঠিক জায়গাতেই দিয়েছিলাম, কারণ হাইকোর্ট আমাদের কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ জানতে চায়, সকালে নৈতিকতা দেখালেন, বললেন আমার এক মেয়ের মৃত্যু হয়েছে বলে আপনি পদত্যাগ করলেন, সরকারি চাকরিই ছেড়ে দিলেন, বিকেলবেলা আপনি দায়িত্ব নিয়ে নিলাম। তার মাঝখানে তাহলে সমস্ত মানবিকতা, দুঃখ, বেদনা, অপমান সমস্ত বলার কি মানে? এগুলো কি সব লোক দেখানো নয় তাহলে? এবং আশ্চর্যজনকভাবে এই যে একজন যার বিরুদ্ধে এত অভিযোগ, যাকে সবাই সরানোর কথা বলছে, যিনি পদত্যাগ করলেন, তাকে পুরস্কৃত করে, এটাও আদালতের কথা, বিচারপতির কথা, তাকে বিকেলে অন্য জায়গায় বসানো হলো। এটা কি খুব পাওয়ারফুল লোক বলে, প্রভাবশালী কোট অ্যান্ড কোট প্রধান বিচারপতি বলেছেন। দেখুন তারপর যেটা বলেছেন সেটা কিন্তু ভীষণ সত্যি কথা। অধ্যক্ষ তো একটা হাসপাতালের অভিভাবক, তার যদি নির্যাতিতার প্রতি সামান্যতম সহানুভূতি না থাকে তাহলে কার থাকবে? কেন তিনি গিয়ে ওর মৃত্যুর ঘটনার পর নিজে পুলিশের কাছে অভিযোগ করলেন না? এটা তো আজ আদালত মনে করিয়ে দিয়েছে। আমরাও তো কাল থেকে এই কথাগুলোই বলছি, বুঝতে চাইছি যে সন্দীপ ঘোষ কত বড় সম্পদ, যাকে বিদায় করতে স্বাস্থ্য ভবনের হাঁটু কাঁপছে। হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ন্যাশনাল মেডিকেলের দায়িত্ব নিতে পারবেন না সন্দীপ ঘোষ, এবং তাকে এই খুনের মামলায় যুক্ত করা হয়েছে। তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দিয়েছে হাইকোর্ট। যে কাজটা সরকারের করা উচিত ছিল, যে কাজটা স্বাস্থ্য ভবনের করা উচিত ছিল এবং সবার আগে করা উচিত ছিল, সেই কাজটা তো আদালতকে করতে হলো। আগে ভাগে দায়িত্বটা পালন করলে স্বাস্থ্যকর্তাদের মুখটা তো বাঁচত, তাই না? আর হাইকোর্টকে বলতে হতো না ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নন। আচ্ছা, কে বা কারা এই ভদ্রলোককে আইনের ঊর্ধ্বে মনে করছিলেন বলুন তো? এটা সব থেকে শকিং কি ওনাকে এক হসপিটাল থেকে সরিয়ে ওনাকে নিয়ে গেল আমাদের সব থেকে ভালো হসপিটাল ক্যালকাটা মেডিকেল কলেজে দেওয়া। কোর্ট আজকে বলেছে কি ও আর জয়েন করতে পারবে না ফর দ্য নেক্সট 3 উইকস। 3 সপ্তাহ পরে বিচার হবে কি ওনাকে জয়েন করে দেওয়া হবে কি হবে না। আমি ডিমান্ড করব ডক্টর এসপি দাস, ডক্টর সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে আপনি যদি জেরা করেন তাহলে মমতা ব্যানার্জি এটাতে কতটা ইনভলভ বেরিয়ে যাবে। সেখানকার যিনি প্রিন্সিপাল এক ধরনের অপরাধী, তিনি দোষমুক্ত নন, তাকে নিয়ে এখনো তদন্ত হয়নি, তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়নি। অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এখানে দলের কোনো বক্তব্য নেই। এরপর যদি প্রশ্ন ওঠে কেন সিস্টেম কিছুতেই সন্দীপ ঘোষকে ছাড়তে পারছেন না, এই প্রশ্নটা কি অমূলক হয়ে যাবে? এবং এই প্রশ্নটা উঠলে চক্রটা যে কত দূর বিস্তৃত, সেই বিস্তৃত বা বিস্তৃতির একটা রূপরেখা খুঁজে পাওয়া কি সম্ভব হবে, নাকি সেটা পুরো অসম্ভব? হ্যাঁ, এরকম যদি তার বিস্তৃতি হয় তাহলে ভয় পাবেন না এই মেডিকেল শিক্ষা ব্যবস্থা নিয়ে, এই চক্র নিয়ে। এই চক্রের ধারে কাছে কেউ ঢুকে পড়লে কি অবস্থা হতে পারে সেটা নিয়ে একবারও ভয় পাবেন না, বিশেষ করে তিলোত্তমাকে দেখার পর। এর পরেও যদি মনে হয় যে এই তিলোত্তমার মৃত্যুর পেছনে ওই কোথাও গিয়ে একটা বিরাট চক্র কাজ করছে কিনা, তাহলে কি সেই ভাবনাটা একেবারে অমূলক? ভাবনাটা আমাদের সঠিক রাস্তায় আছে কিনা সেটা বুঝতে কিন্তু আরও কিছু কথা বলতে হবে। আজকে অনেকগুলো কথা বলতে হবে, এবং এমন কিছু কিছু কথা যেগুলো শুনতে এবং বলতে দুটোতেই খুব অদ্ভুত লাগবে নিশ্চিতভাবে, সেই কথাগুলো যেগুলো আজ অন্তত না বললেই নয়।